Fun FM. Let's laugh together. ঘটনাটি বেশি দিন আগের না, গত বছরের ফেব্রুয়ারিতে ঘটেছিল। হ্যালো লিসেনার্স, ফান এফএম অফিসিয়ালের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। বেশি কথা না বলে আমি ঘটনায় চলে যাচ্ছি। পুরো ঘটনা না শুনলে বাড়া কোনো মজা পাবেন না, তাই মন দিয়ে ঘটনা শুনুন বাড়া। ধন্যবাদ। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা পার্ক ছিল। ওই পার্কে নিব্বিরা স্কুল, কলেজ, কোচিং ফাঁকিয়ে দিয়ে নাং নিয়ে পার্কে ঘুরতে আসত এবং চিপায় চাপায় গিয়ে 19-20 করত। যাই হোক, তো রীতিমতো আমি এবং আমার বন্ধু প্ল্যান করি যে 14 ফেব্রুয়ারিতে পার্কে গিয়ে প্রথম যাদের চিপায় চাপায় গিয়ে 19-20 করতে দেখব তাদের পাগলা চোদন দিব। এখানে লিসেনার্সদের প্রশ্ন থাকতে পারে, পার্কে নিব্বিরা গাড় মারা দিক, তাতে আমাদের কি? লিসেনার্সদের জন্য বলি, আমি এবং আমার বন্ধু আমরা ছিলাম সিঙ্গেল এবং ভার্জিন, তাই পার্কে ওই চোদনাদের চুম্মাচাটি আর অন্য সব কিছু দেখে আমাদের পুটকি জ্বলত। এইবার হয়তো বিষয়টা আপনাদের ভবিষ্যতের মতো হয়ে গেছে, মানে ক্লিয়ার। যাই হোক, মূল ঘটনায় ফিরি বাড়া। আমরা প্রথমে পার্কে ঢুকে এদিক ওদিক পাগলাচোদা নিব্বিদের খুঁজছিলাম। হঠাৎ আমার চোখ চলে যায় গাছের সাইডের একটা ব্রেঞ্চের দিকে। ওই ব্রেঞ্চের চারপাশে একটু বড় বড় গাছপালা ছিল এবং ব্রেঞ্চের নিচ দিয়ে বড় বড় ঘাস ছিল। দূরে থেকে বোঝাই যেত না সেখানে কেউ আছে কিনা। আমারও একই অবস্থা, ব্রেঞ্চে কাউকে দেখতে পেলাম না, কিন্তু আমি দেখলাম ব্রেঞ্চের ওপরে দুটো ব্যাগ রাখা। আমার আর বুঝতে বাকি রইল না যে সেখানে কেউ আছে। আমি বন্ধুকে নিয়ে ওই ব্রেঞ্চের কাছে গেলাম। গিয়ে যা দেখলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, সেটা দেখার জন্য আমি আর আমার বন্ধু মোটেও প্রস্তুত ছিলাম না। আর আপনি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, আমার বাল ছেঁড়া যাবি, যেইটা দেখেছি সেইটা লিখেছি। যাই হোক, আমরা দেখলাম মেয়েটা ঘাসের উপরে শুয়ে থেকে বলছে, তাড়াতাড়ি তোর 3 ইঞ্চির গাড়িটা আমার গ্যারেজে ঢোকা বাইনশুট, এবং ওই শালা পাগলা চোদা গাড়ি গ্যারেজে ঢোকানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই আমরা তাদের ধরে ফেলি। খাড়া ধনের মাথায় বাড়ি মনে হয় এটাকেই বলে। যাই হোক, আরও একটা কথা বলে রাখি, ছেলেটার বাড়ি আমাদের পাশের এলাকাতেই ছিল। ছেলেটা আমাকে বলে, ভাই এতদিন খরচ করছি, আজ সব পোষানোর চেষ্টা করছি, বাধা দিয়ে না। আমি রেগে গিয়ে বললাম, পাগলা চোদা, আজ পর্যন্ত আমি পিওর ভার্জিন, আর আমার চোখের সামনে তোদের ম্যাচ খেলতে দিব ভাবলি কিভাবে? ছেলেটা আমায় অনেক রিকোয়েস্ট করার পরেও আমি তাদের সেদিন খেলতে দিই নাই। আমাদের চেঁচামেচি শুনে ধীরে ধীরে মানুষ জমা হইতে থাকে, তাই আমরা আর বেশি কথা না বাড়িয়ে তাদের যেতে দেই। সেই ছেলেটি যাওয়ার আগে রাগান্বিত সুরে আমায় বলে, আজ আমায় খেলতে দিলি না, আমার খাড়া ধনের মাথায় বাড়ি দিলি, মনে রাখিস এর বদলা আমি নিবই। আমি বললাম, শালা পাগলা চোদা চুদির ভাই, যা ভাগ এখান থেকে। এ কথা শুনে ছেলেটাও বাড়ি চলে যায় এবং আমরাও আর পার্কে না থেকে বাড়ি চলে আসি। কি ভাবছেন ঘটনা শেষ? আরে না বাড়া, এখন মেন টুইস্ট তো শুরু হবে একটু পর থেকে। আমি আর আমার বন্ধু বাড়ি যাওয়ার পথে বন্ধু বলে ওঠে, কিরে কোনো সমস্যা হবে না তো? ছেলেটা তো আমাদের পাশের এলাকার, পরে আবার আমাদের সাওয়াবিনে দিবে না তো কোলাপাইন দিয়ে? আমি বললাম, আরে বাল, ও ছিঁড়তে পারবে না। এবং এরপরে আমি আর আমার বন্ধু আড্ডা দিয়ে যে যার মতো বাড়ি চলে যাই। মোটামুটি 4-5 দিন পরে আমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। বাড়া কখন যে রাত 12:69 বেজে গেছে খেয়ালই করি নাই। ঘড়ির দিকে তাকিয়ে যখনই টাইম দেখি, তখন আর দেরি না করে বাড়ির দিকে রওনা হই। আমি বাড়ি যাচ্ছিলাম এবং ভাবছিলাম, আজ বাড়ি গেলে আব্বা আমার পুটকি ফাটিয়ে দিবে। গাড়ি পাচ্ছিলাম না জন্য একটু দ্রুত হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ 5-7 জন মানুষ এসে আমার সামনে দাঁড়ায়। আমি তাদের প্রশ্ন করলাম, তোমরা আবার কে গাড়া, কি চাও? তাদের ভেতর থেকে একজন বলে উঠল, আমাদের যেটা লাগবে আমরা সেইটা নিয়ে নিব। আমি ভেবেছিলাম ডাকাত হবে হয়তো। আমি তাদের বললাম, ভাই আমার কাছে বেশি টাকা নাই, মাত্র 69 টাকা আছে, আর একটা বাটন মোবাইল আছে। একজন বলল, ধুর, আমরা ডাকাত না, এসব কথা বাদ, শালার প্যান্ট খোলতো। এটা শুনেই তো আমার বিচি শুকায় গেল। আমি বললাম, আরে ভাই শুনেন, আমার পুটকি মেরে কি মজা পাবেন বলেন? আমি আপনাদের কম টাকার ভেতরে একটা খালা ম্যানেজ করে দিব, আমায় ছেড়ে দেন। একজন বলল, ছি, আমরা টাঙ্কি খাই না। এবার সব কথা বাদ দিয়ে শালার প্যান্ট খোলতো, তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যাই। কথা শেষ হওয়ার আগেই 2 জন আমার হাত ধরল এবং 2 জন পা ধরল, এবং একজন আমার প্যান্ট খুলে
আমার কয়েকটা বাল কেটে নিল। আমি আসলে কিছু বুঝলাম না কি হইল এটা। আমার জীবনে এমন কাহিনী কোনোদিন শুনিও নাই, দেখিও নাই। অবশেষে আমার বাল ডাকাতি হইল। আমার বাল নেওয়ার পরে আমায় বললে, যা বাড়ি চলে যা, দৌড় তো। আমি তাদের প্রশ্ন করলাম, ভাই আপনারা কি বালের ডাকাত নাকি? আমার বাল দিয়ে কি করবেন? একজন বলল, এই শালা একটু বেশি কথা বলে, এই শালা বাড়ি যা, অনেক রাত হয়েছে, তোর বাপ তোর পুটকির চামড়া থুবি না নে, যদি আরও বেশি রাত হয়। আমি ভাবলাম কথা ঠিক, তাহলে আর দেরি করা যাবি না। আর আমার তো কোনো ক্ষতি হয় নাই, শুধু আমার বাল ডাকাতি হইল। এমন সব চিন্তাভাবনা করতে করতে আমি বাড়ি চলে আসি এবং শুয়ে পড়ি। এবং বলে রাখি, বাসায় এসে দেখি বাবা বাড়ি নাই, জানি না কোথায় গিয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, প্রতিদিনের মতোই। আসল সমস্যা শুরু হয় সেই দিন রাত থেকে। রাতে হঠাৎ করে মনে হয় একটু 19-20 ভিডিও দেখি, যে ভাবা সেই কাজ। মনের সুখে ভিডিও দেখতে থাকি, কিন্তু একটু পরে আমি লক্ষ্য করি আমার গাড়ি তো এখন পর্যন্ত স্টার্টই নেয়নি। আমি ভাবলাম হয়তো আমার শরীর দুর্বল হয়ে গেছে, গাড়ি স্টার্ট করার মতো পাওয়ার নাই। এমনটা ভেবে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু পরের দিন যখন আমি আবার 19-20 ভিডিও দেখা শুরু করলাম, আজকেও একই অবস্থা। এবার আমার চিন্তা শুরু হয়ে গেল, আমারটা দাঁড়াচ্ছে না কেন? সেই রাতে এগুলো চিন্তা করতে করতেই আমি ঘুমিয়ে পড়ি এবং ঘুম থেকে উঠে সকাল সকাল ডক্টরের কাছে যাই। গিয়ে সব খুলে বলি, আমারটা আর দাঁড়াচ্ছে না, হঠাৎ করে কি হয়ে গেল? ডক্টর কিছু টেস্ট দিল, আমার রিপোর্টগুলো একদম নরমাল ছিল, কোনো সমস্যা নাই। ডক্টর বলল, বিয়ে করেছো? আমি বললাম না। ডক্টর বলল, কোনো ভাবির সাথে লাইন টাইন আছে নাকি? মানে ভাবির গ্যারেজে গাড়ি লাগতে পারবে এমন কোনো ভাবি আছে? আমি বললাম না। ডক্টর বলল, শেষ একটা কথা বলি, টাকা দিয়ে চোদন দেওয়ার মতো টাকা আছে কাছে? আমি বললাম, নাই ভাই নাই। ডক্টর রাগান্বিত হয়ে বলল, বোকা চোদা, এগুলা কিছুই যখন নাই তখন ধন খাড়া করে কি কাপড় রাখবি ধনের ওপরে? এটা বলেই ক্ষণিকের নাতি ডক্টর তার চেম্বার থেকে আমাকে বের করে দেয়। আমিও মন খারাপ করে বাড়ি ফিরে আসি। বাসায় এসে মাঙের নাতি বন্ধুকে কল দিয়ে সব বলি। হোগার নাতি সমাধান দেওয়া বাদ দিয়ে হাসাহাসি করতে লাগলো। আমিও রাগ করে কল কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ি। সময় তখন সন্ধ্যা 6:69 এবং আমি ঘুমিয়ে যাই। এবং আমি একটা স্বপ্ন দেখি, আমার চারপাশে অনেক রমণী, তারা ধীরে ধীরে তাদের কাপড় খুলছে। কি বলল রাসেল ভাই, সেই দৃশ্য যে কেউ দেখলেই মুট মারবে। যদিও সেইটা স্বপ্ন, কিন্তু তারপরেও কি ফিগার ছিল, আহ, পুরাই পিঙ্ক কালার। উফস, কি বলল! সেই রমণীগুলা আমায় বলছে, কি লাগাবে নাকি? এসো কাছে এসো। তাদের ভেতর থেকে একটা রমণী বলে উঠল, আরে ওর তো দাঁড়াচ্ছেই না, ও লাগাবে কিভাবে? এটা বলেই হাসতে থাকে এবং আমার স্বপ্নটা ভেঙে যায়। আমি বসে বসে ভাবছিলাম, আসলে হইল কি আমারটা দাঁড়াচ্ছে না কেন? এরপরে হঠাৎ আমার মনে পড়ে গেল, আরে বাড়া, কিছুদিন আগে তো আমার বাল ডাকাতি হয়েছিল, তারপরে থেকেই তো আমার এই সমস্যা শুরু। আমার মনে সন্দেহ শুরু হয়, কেউ কালো জাদু করে নাই তো আবার আমার ওপরে। এরপরে থেকেই আমি কবিরাজের সন্ধান করতে থাকি এবং কয়েকটা কবিরাজের কাছে গিয়ে সমস্যার কথাগুলো খুলে বলার পরে তারা আমার চিকিৎসা করে, কিন্তু কোনো কাজ হয় না, কেউ আমারটা খাড়া করতে পারে না। আমি অনেক চিন্তিত হয়ে পড়ি, তাহলে কি আমারটা আর কোনোদিন খাড়া হবে না? কেউ কি নেই যে আমারটা খাড়া করে দিবে, আমার সোনার অসুখ ঠিক করে দিব? এরপরে আমি একটা কবিরাজির একটা খবর পাই। সবাই বলে সেই কবিরাজ নাকি খাড়া করায় এক্সপার্ট এবং কবিরাজের নাম সুধীর ভাই। তাই আমি আর দেরি না করে সুধীর ভাইয়ের কাছে চলে যাই। গিয়ে দেখি সুধীর ভাই তার রুমে নাই, মানে যেই রুমে চিকিৎসা করত সেই রুমে সুধীর ভাই নাই। পরে আমি তার বউকে জিজ্ঞেস করলাম, সুধীর ভাই কোথায়? ভাবি একটু মুচকি হাসি দিয়ে বলল, একটু অপেক্ষা করো, সুধীর বাল কাটতে গেছে। কি আর করার, আমিও বসে রইলাম। সুধীর ভাই বাল কেটে বের হওয়ার পরে তার রুমে গিয়ে বসে এবং আমায় ডাক দেয়। আমি সুধীর ভাইয়ের কাছে গিয়ে সব খুলে বলি। সব শুনে সুধীর ভাই কবিরাজ আমায় বলল, কাল সন্ধ্যায় আসবি, সব ঠিক করে দিব। এরপরে আমি সেই দিন বাসায় চলে আসি। কিন্তু সেই রাতে আমার সাথে ঘটে একটা বিচিহীন করা ঘটনা। সেই রাতে আমি আমার রুমে শুয়ে থেকে মোবাইলে ওই একটু 19-20 ভিডিও দেখছিলাম, তাও যদি একটু দাঁড়ায় আমার নুন্নু। যাই হোক, হঠাৎ আমার চোখ চলে যায় জালানার দিকে। আমি দেখলাম একটা হট সেক্সি যুবতী আমার জালানার পাশে দাঁড়িয়ে আছে এবং আমায় ইশারায় তার কাছে যেতে বলছে। কিন্তু আমার মনের ভেতরে ভয় এবং অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কে এই মেয়ে? আগে তো দেখি নাই। জালানার পাশে কি করে মেয়েটি?
আমি খাটে বসে মেয়েটিকে দেখছিলাম এবং এসব ভাবছিলাম, কিন্তু হঠাৎ করেই সেই মেয়েটি তার বুবিজ বের করলো। কি সাইজ ভাই, বলে বোঝাতে পারবো না। যাই হোক, বুবিজ দেখার পরেও আমি রুমের ভেতরেই ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে যখন তার পুশিটা বের করলো, তখন আর রুম থেকে বসে থাকতে পারলাম না। তার গোলাপি পুশি দেখে রুম থেকে বেরিয়ে গেলাম। চোখের সামনে এমন গোলাপি পুশি দেখলে যে কারো দাঁড়িয়ে যাবে। যাই হোক, যখন আমি মেয়েটির একদম সামনে গিয়ে দাঁড়ালাম, তখন একটা জিনিস খেয়াল করলাম, আমার নুন্নু দাঁড়িয়ে গেছে। আমি তো মহা খুশি, কিন্তু খুশিটা বেশিক্ষণ থাকলো না। আমি দেখলাম মেয়েটি আমার সামনে বুড়ি হয়ে গেল এবং তার চেহারাটা ভয়ঙ্কর হয়ে গেল। এমন ভয়ঙ্কর চেহারা দেখলে যে কারো দাঁড়ানো নুন্নু নিস্তেজ হয়ে যাবে। সেই বুড়িটা আমায় বলল, তোর বিচি দুটো আমায় দিয়ে দে, অনেকদিন বিচি খাই না। এটা বলেই আমার বিচির দিকে হাত বাড়িয়ে দেয়। এটা দেখেই আমি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এরপরে আমার সাথে কি হয়েছিল আমার জানা নাই। যখন আমার ঘুম ভাঙল, আমি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করি। সবাই আমায় জিজ্ঞেস করল, কি হয়েছিল রাতে? আমি বললাম মনে নেই। সবাই রুম থেকে চলে যাওয়ার পরে আমার এক ছোট ভাইকে ডাক দিয়ে বলি, কিরে, আমি রুমে আসলাম কিভাবে? ছোট ভাই বলল, তুমি রাতে জালানার কাছে দাঁড়িয়ে পাগলা চোদার মতো চিল্লাচিল্লি করছিলে। বাসার সবাই গিয়ে দেখল তুমি বাড়া মাটিতে পড়ে আছো, পুটকি মারা দিতে গেছিলে। আমি বললাম, যাই হোক, বাদ দে বাড়া। এরপরে আমি সেই দিন সন্ধ্যায় কবিরাজের কাছে যাই। গিয়ে রাতের কথা বলতে যাব, কবিরাজ বলে উঠল, বলা লাগবে না, আমি সব জানি, আমি পুরো কাহিনীটাই জানি। বলি শোন। কবিরাজ বলা শুরু করল, ওই যে পার্কের ভেতরে তুই আর বন্ধু একজনের খাড়া ধনের মাথায় বাড়ি দিয়েছিলি, সেই ছেলে তোর ওপরে তোর বাল দিয়ে কালো জাদু করেছে। আমি কবিরাজকে প্রশ্ন করলাম, আমার সাথে তো আমার বন্ধুও ছিল, তার কোনো সমস্যা হয়নি কেন? কবিরাজ বলল, তোর বন্ধুর এমনিতেই দাঁড়ায় না, তাই ওর উপরে কালো জাদু করে লাভ নাই, তাই শুধু তোর উপরে কালো জাদু করছে। আমি কবিরাজকে বললাম, তাহলে গত রাতে আমার সাথে ওই ঘটনা ঘটল কেন? কবিরাজ বলল, তোর বিচির লাক ভালো, তাই তোর বিচি বেঁচে গেছে। গতকাল রাতে সেই জিনটি এসেছিল তোর বিচির ক্ষমতা চিরদিনের জন্য কেড়ে নিতে। তুই যেন বংশ বিস্তার করতে না পারিস, সেই জন্য এসেছিল। আমি বললাম, তাহলে এখন বাঁচার উপায় বলেন। কবিরাজ আমায় একটা তাবিজ এবং সান্ডার তেল দিয়ে বলল, এই তাবিজটা মাজায় বেঁধে রাখবি এবং এই তেল প্রতিদিন রাত 12:69 নুন্নুতে এবং বিচিতে মাখবি, তোর আর কোনো সমস্যা হবে না। এরপরে আমি কবিরাজের কাছ থেকে এগুলা নিয়ে চলে আসি এবং নিয়ম করে তেল মাখাতে থাকি। এখন আমার সাথে আর কোনো সমস্যা হয় না এবং আমার নুন্নু এখন ঠিক মতোই খাড়া হয়। এটা বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। তো প্রিয় লিসেনার্স, কি বুঝলেন এই ঘটনা শুনে? কমেন্ট করে জানাবেন এবং ঘটনাটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কারো খাড়া ধনের মাথায় বাড়ি দিবেন না।